3 দিনের সফরে আজ ঢাকা আসছে উচ্চ পর্যায়ের একটি মার্কিন প্রতিনিধি দল। গত মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্রের দফতর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। অন্তর্বর্তী সরকার গঠনের পর আজ প্রথম কোনো মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছে। প্রতিনিধি দলটির সঙ্গে থাকবেন মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। এছাড়া উচ্চ পর্যায়ের এ দলে ইউএসএআইডি এর এশিয়া বিষয়ক উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌরও রয়েছেন। দিল্লি সফর শেষ করে ঢাকায় আসবেন ডোনাল্ড লু। ঢাকা সফরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবে প্রতিনিধি দলটি। ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার সহ গুরুত্ব পাবে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা। তাছাড়া বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের চাহিদাগুলো জানতে চাইবে ওয়াশিংটন। কক্সবাজারে টানা বর্ষণে ডুবেছে কক্সবাজার শহর। সৈকত এলাকার হোটেল, রিসোর্ট, কটেজ জোনে জলাবদ্ধতা দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন পর্যটকেরা। শুক্রবার বিকেল 4টা পর্যন্ত অন্তত 25,000 পর্যটক আটকা পড়েন হোটেল কক্ষে। জলাবদ্ধতার কারণে তারা কোথাও বের হতে পারেননি। সৈকতের বিভিন্ন পয়েন্টে লাল নিশানা উড়িয়ে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে। হোটেল মালিক, স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার সকাল 9টায় বৃষ্টিপাত শুরু হলেও ভারী বর্ষণ শুরু হয় দুপুর 12:30টায়। এরপর রাত 12:30টা পর্যন্ত টানা 12 ঘন্টার ভারী বর্ষণে পুরো শহরের 8 লাখ মানুষের জীবন অনেকটা থেমে যায়। শুক্রবার সকাল 10টায় আবার ভারী বর্ষণ শুরু হয়, সঙ্গে ঝোড়ো হাওয়া। বেলা 3:30টা পর্যন্ত আরও কয়েক ঘন্টার ভারী বর্ষণে শহরের প্রধান সড়ক, কলাতলী সৈকত সড়ক সহ অন্তত 35টি উপসড়ক ডুবে গেছে। বন্ধ রয়েছে যানবাহন চলাচল। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশ জুড়ে দমকা হাওয়া সহ বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে কক্সবাজার ও চট্টগ্রামের নিচু এলাকাগুলোতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। হচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাসে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। নদী বন্দরগুলোয় দেওয়া হয়েছে 1 নম্বর সংকেত। বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। উল্লেখ্য, শুক্রবার বিকেলে বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নেয়। কয়েকদিনের টানা বিক্ষোভের পর আজ সারা দেশের তৈরি পোশাক কারখানাগুলো খুলেছে। সকাল থেকে কাজে যোগ দিয়েছে শ্রমিকেরা। এর আগে শুক্রবার সন্ধ্যায় বিজিএমইএ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের এক বৈঠকে কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। গত টানা 2 সপ্তাহ ধরে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শ্রমিক বিক্ষোভের জেরে তৈরি পোশাক খাতের অস্থিরতা চলছে। সে জেরে বৃহস্পতিবার সাভার, আশুলিয়া ও গাজীপুরের 257 তৈরি পোশাক কারখানা বন্ধ ছিল। এর মধ্যে 94 কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল মালিকপক্ষ। শুধু আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল 86টি কারখানা। গাজীপুরের কালিয়াকৈর থেকে তৈরি পোশাক কারখানাগুলোর সবশেষ পরিস্থিতি জানতে আমরা প্রতিনিধি AKM শিশিরের কাছে যাচ্ছি। জি, আপনি জানেন যে চলমান যে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছে গাজীপুরে, বেশ কয়েকদিন যাবত আমরা কিন্তু দেখতে পাচ্ছি গাজীপুর উত্তপ্ত। বিশেষ করে শিল্প কারখানাগুলো আমরা দেখেছি, বিভিন্ন শিল্প কারখানায় শ্রমিকরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কিন্তু রাস্তায় বের হয়েছে, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে এবং আমরা দেখেছি যে বেশ কয়েকটি কারখানায় কিন্তু তারা অগ্নিসংযোগের মতন ঘটনা ঘটেছে। আজ কিন্তু সেই পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যায়। আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুরের কালিয়াকৈরের একটি কারখানায়। সেই কারখানা যদি আমি আপনাদের একটু চিত্র দেখাতে চাই, সেটি হচ্ছে আজ সকাল থেকে দেখেছি বৃষ্টি উপেক্ষা করে কিন্তু শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে ফিরেছে। তারা কিন্তু তাদের কাজ করছে। আমার কারখানা কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, তারা আমাকে জানিয়েছেন যে এই যে বর্তমান যে প্রেক্ষাপট, সেটি কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজ অনেকটা স্বাভাবিক। বেশ কয়েকটি কারখানা বেশ কিছুদিন যাবৎ বন্ধ থাকলেও আজ কিন্তু আমরা বেশ কয়েকটি কারখানা ঘুরে দেখেছি, সেখানে কিন্তু শ্রমিকরা কাজে ফিরেছে, কারখানাও খুলে দেওয়া হয়েছে। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে শ্রমিকদের যথাযথ নিরাপত্তা দিয়েই কিন্তু তাদেরকে কারখানায় ফেরানো হয়েছে। আমার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে বেশ কয়েকদিন যাবৎ যে উত্তপ্ত পরিস্থিতি ছিল সেটি কিন্তু আজ অনেকটা স্বাভাবিক হচ্ছে বলে মনে করছে। আমি সকাল থেকে দেখেছি সেনাবাহিনীর টহল, র্যাবের টহল, বিজিবির টহল, যৌথ বাহিনীর টহল কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সব বেশ কয়েকটি যেগুলো শিল্প কারখানা রয়েছে সেখানে কিন্তু টহল রয়েছে। বিশেষ করে শিল্প পুলিশও কিন্তু বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু অবস্থান করছে। আমি আরও জানতে পেরেছি যে বেশ কয়েকদিন যাবৎ কিন্তু যৌথ বাহিনীর অভিযানে কয়েকজন কিন্তু উস্কানিদাতাও কিন্তু গ্রেপ্তার হয়েছে গাজীপুর সহ বেশ
বেশ কয়েকটি অঞ্চলে। আমরা বেশ কয়েকদিন যাবত দেখছি গাজীপুরের কয়েকটি কারখানায় যে আগুন জ্বালিয়েছে, সেখানে কিন্তু শ্রমিকরা বিক্ষিপ্ত শ্রমিকরা কিন্তু তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু সেখানে আগুন ধরে দিয়েছে। আবার কারখানা কর্তৃপক্ষ কিন্তু বলছে তাদের যে দাবি দেওয়া হয়েছে সব দাবি দেওয়া কিন্তু মেনে নেওয়া হয়েছে। সব মিলিয়ে বলা চলে এই যে বর্তমান প্রেক্ষাপট, সেটি কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজ কিন্তু অনেকটা স্বাভাবিক। সকাল থেকে আমরা শ্রমিকরা দেখেছি বেশ আনন্দ উৎফুল্লের সাথে কিন্তু কাজে যোগদান করেছে এই বৃষ্টি অপেক্ষা করে। সব মিলিয়ে বলা চলে এরকম যদি পরিস্থিতি থাকে তাহলে 2-1 দিনের মধ্যে সকল প্রকার কারখানা কিন্তু খুলে যাবে এবং অন্যান্য দিনের তুলনায় আইন শৃঙ্খলা বাহিনীর কিছুটা অবনতি ছিল, সেটি কিন্তু আজ নেই বললেই চলে। এই ছিল আমার কাছ থেকে গাজীপুরের কালিয়াকৈর থেকে সর্বশেষ। শিশির, আপনাকে ধন্যবাদ। রাজবাড়ীতে দিন দিন বাড়ছে পানিবাহিত রোগীর সংখ্যা। জেলা সদর হাসপাতালে প্রায় প্রতিদিনই 250 জনের অধিক রোগী আসছে, আর এদের বেশিরভাগ রোগী পানিবাহিত নানা ধরনের রোগ নিয়ে আসছে। তবে পর্যাপ্ত বেডের সংখ্যা ও চিকিৎসক না থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এতে রোগীরা পড়ছেন নানা ধরনের বিড়ম্বনায়। প্রতিনিধি শেখ মমিনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। 5টি উপজেলা নিয়ে রাজবাড়ী জেলা গঠিত। বর্ষার শুরু থেকে শেষ পর্যন্ত এই অঞ্চলে মানুষ বিশেষ করে পানিবাহিত রোগে আক্রান্ত বেশি হয়। দেখা দেয় বিশুদ্ধ পানির অভাব। বর্তমানে জেলা সদর হাসপাতালে প্রায় 2 সপ্তাহের বেশি সময় ধরে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ সহ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন রোগী। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও পানিবাহিত রোগীর চাপ বাড়ছে সমান তালে। পানিবাহিত রোগের কারণে মেন সমস্যা হচ্ছে ডায়রিয়া। বাচ্চাদের ডায়রিয়া হচ্ছে, ডায়রিয়ার কারণে বাচ্চারা বেশি ক্লান্ত হয়ে যাচ্ছে। বাচ্চারা অসুস্থ, জ্বর আসছে, সেজন্য আমি আসছি। চলতি বছরের এই মাসে জেলায় পানিবাহিত শত শত রোগী চিকিৎসা নিয়েছে। তবে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় বিড়ম্বনায় পড়ছেন রোগী ও স্বজনরা। হাসপাতালের আউটডোর ও বারান্দায় দেয়া হচ্ছে চিকিৎসা। এর থেকে আরো উন্নতি হওয়া উচিত, তাহলে সাধারণ জনগণ তাদের যে প্রত্যাশিত চিকিৎসা সেটা তারা পাবে। তাদের উচিত যে সুচিকিৎসা দিলে হয়তো আরো আগে চিকিৎসা নিয়ে অনেকে পানিবাহিত রোগীদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থার পাশাপাশি সচেতনতার কথা জানিয়েছে রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক। ডায়রিয়ার সাথে অনেক রোগীর পেটে ব্যথা থাকে বা বমি থাকে, অনেক রোগী একবার দুবার এমনভাবে পাতলা পায়খানা করে রোগীর ডিহাইড্রেশন হয়। রোগী আমাদের হাসপাতালে আসে, আমাদের হাসপাতালে আসলে আমরা ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করি এবং আমাদের যে স্যালাইন দেই, কলেরা স্যালাইন, হার্টম্যান সলিউশন। রোগীদের সেবা প্রদানে দ্রুতই হাসপাতালের জনবল সংকট নিরসনে কাজ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা রোগী ও সচেতন মহলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। অনিয়ম দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে খুলনার বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নানান সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। খোদ ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমানের ফুলতলা উপজেলায় নিজস্ব চেম্বার থাকায় গোটা উপজেলার প্রায় 3 লক্ষাধিক জনসাধারণ বঞ্চিত চিকিৎসা সেবা থেকে। প্রতিনিধি শিশির রঞ্জন মল্লিকের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। খুলনার বটিয়াঘাটা উপজেলায় প্রায় 3 লাখ মানুষের স্বাস্থ্যসেবার অন্যতম আশ্রয়স্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দিন দিন অনিয়ম দুর্নীতি বেড়েই চলছে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে। বটিয়াঘাটার যে অবহেলিত মানুষ তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আসে, তারা মূল্যায়ন পায় না, তাদের মূল্যায়ন করে না, অবহেলা করে। রোগীদের অভিযোগ চিকিৎসক থাকলেও নিয়মিত অফিস করেন না কেউই। আবার বিনামূল্যে ওষুধ দেওয়ার কথা থাকলেও তা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। এ অবস্থায় সামান্য চিকিৎসা পেতেও চরম দুর্ভোগে পড়তে হয় তাদের। বিভিন্ন সময় তারা নিজেরা চিকিৎসা দিতে না এসে বিভিন্ন নন মেডিকেল পার্সন, বিভিন্ন প্রক্সি হিসেবে তারা, এবং এটা দীর্ঘদিন চালিয়ে যাচ্ছে, যার ফলে রোগীরা সঠিক চিকিৎসা পাচ্ছে না। 10টা, 11টা, 12টা এরকম সময় এসে তারা রোগী দেখে। তো এই সময়ের মধ্যে দেখা যাচ্ছে কি অতিরিক্ত রোগী ওখানে জড়ো হয়ে যায়, লিজ দিয়ে টাকা খায় এবং এই অ্যাম্বুলেন্সটা সে তার নিজের ব্যক্তিগত কাজে লাগায়। হাসপাতালের কোনো রোগী আসলে তাকে ট্রান্সফার করে পাঠিয়ে দেওয়া হয় খুলনা মেডিকেলে। সাধারণ রোগীদের জন্য হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সও ব্যবহার করতে দেন না দায়িত্বে থাকা কর্মকর্তা। এছাড়া রোগীদের বিভিন্ন টেস্টের জন্য পাঠানো হয় বেসরকারি হাসপাতালে, ফলে বেশি টাকা দিয়ে পরীক্ষা করতে হচ্ছে রোগী ও স্বজনদের। 3 লক্ষাধিক জনসাধারণ চিকিৎসা সেবা থেকে ব্যাহত। এখানে কোনো রোগী নিয়ে গেলে রেফার করে দেয় সাথে সাথে গেটেরতেই। টেস্টগুলো আমাদের বটাঘাটা হসপিটালে হয়, কিন্তু মিজান সাহেব আমাদের ওই উপসময়ে পাঠাইছে। সেখানে আমি কোনো ট্রিটমেন্ট পাই নাই এবং ওরা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে 250 বেডে পাঠাই দেওয়া হয়েছে। বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমানের নামেও রয়েছে নানা অনিয়ম। তবে অভিযোগের বিষয়ে তার সাথে যোগাযোগ করা হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও কর্মরত চিকিৎসকদের অবহেলার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন। তদন্ত কমিটি করে দ্রুত এটার একটা রেজাল্ট দেওয়ার চেষ্টা করব এবং সেই ব্যাপারে যে তদন্ত রিপোর্ট যা আসে পরবর্তীতে আমরা স্বাস্থ্য অধিদপ্তর পর্যন্ত আমরা ইনভলভ করব। আমরা এটা আমলে নিব এবং আপনাদের কমপ্লেনের ভিত্তিতে তদন্ত কমিটি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তদারকি না থাকা আর অন্যায়ের বিচার না হওয়াতে দিন দিন ধ্বংসের মুখে পড়ছে তৃণমূলের স্বাস্থ্যসেবা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। 7 জানুয়ারির নির্বাচনে ভোট না দেয়ায় আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনের শিকার হয়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলার চরগড়গড়ি গ্রামের পশ্চিম পাড়ার প্রায় 140 পরিবার। প্রাণ বাঁচাতে গ্রাম ছাড়াও হয়েছিলেন অনেকেই। প্রতিনিধি নাহিদ মিয়ার রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। আওয়ামী লীগ শাসনামলের সবশেষ জাতীয় নির্বাচনে ভোটে অংশগ্রহণ না করায় নির্যাতন ও মারধরের শিকার হয়েছিল পাবনার 140টি পরিবার। জেলার ঈশ্বরদী উপজেলার চরগড়গড়ি গ্রামের পশ্চিম পাড়ার এই মানুষগুলোর অধিকাংশই প্রাণ বাঁচাতে বাড়ি ছাড়া ছিল গেল 5 মাস। ভোট কেন্দ্রে না যাওয়ার অভিযোগে গত 19 এপ্রিল আওয়ামী সন্ত্রাসীরা হাত কেটে নিয়েছিল ইসহাক প্রামাণিকের। একই সঙ্গে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে যুবলীগ কর্মী খায়রুল হত্যার ঘটনায় মামলার আসামি করা হয় গ্রামবাসীকে। মামলার ভয় ও বেপরোয়া সন্ত্রাসীদের হামলায় প্রাণ বাঁচাতে ভিটে মাটি ছাড়েন তারা। নির্বাচনে আমরা ছিলাম না, নির্বাচন যাইও নাই, তখন আমার মনে করো যে নিশ্চয়ই নির্বাচন পরে আমার খেদায় দেয়। গন্ডগোল মনে করেন যে ওরা আসার সাথে আমার বড় ভাই হাত পা খুব ধরেছে, ধরার পরও আর সার দিলে তখন না সার দেওয়ার পরে হাতবার কোপ মারে, ঠেকাতি পিছনে মনে করেন যে আইসি সারে হাতে পার কোপ মারলে আনার আল্লাহ আমার খায়ত হয়েছে তাই বাঁচি লেছি না, তোমার বাঁচি থাকার তো কথা নয়। আমরা বলতেছি প্রশাসনে ফোন দিয়ে আসি বলতেছে কি যে ভাঙো কাজ যাই করুক, তোমরা হাসি সতর্ক থাকো, তোমরা মেয়েরা ফাঁকে থাকো। 5 আগস্ট পরবর্তী সময়ে গ্রামে ফিরে সাজানো সংসারের কিছুই খুঁজে পাননি তারা। ভরা বর্ষায় তাদের এখন খোলা আকাশের নিচে দিন কাটছে। আমার বাড়িঘর ভাঙি চুরি, দোকান পাট, গাছ গাছালি কিচ্ছু থইনি। আমার একবারে পথের ভিখারি করে দিয়েছে। 5টা মাস রোহিঙ্গার মতন পথে পথে বেড়াইছি, সময় খাইনি। আমি উপস্থিত একের স্বয়ং নিজে চোখে দেখা জিনিস, আমি একের রাস সাক্ষী। কিছু নাই তো আমি এখন কি করব? সরকারের কাছে কোনো আমি একটু সাহায্য চাচ্ছি। আমার কিছু সাহায্য করলে আমরা এই বিপদ থেকে একটু রক্ষা পেতাম। চরগড়গড়ি পশ্চিম পাড়ার মানুষের সাথে যে ঘটনা ঘটেছে তা মানবতা বিরোধী বলে মন্তব্য করেন স্থানীয় বিএনপি নেতা। এ সময় এই ঘটনার বিচার দাবি করেন তিনি। এক কথা বলতে গেলে একটা নারকীয় ঘটনা, যে ঘটনা পৃথিবীর কোনো এই ধরনের ঘটনার সাথে আপনি মিলাতে পারবেন না। এমন নৃশংস ঘটনা যেটা ভাষা প্রকাশ করার মতো নাই। তাই আমি মনে করি যে এই ঘটনার বিচার হওয়া উচিত। চরগড়গড়ি এলাকার নিরাপত্তায় গোয়েন্দা ব্যবস্থা কার্যক্রম চালু রয়েছে জানিয়েছেন পুলিশ সুপার। এই ধরনের ঘটনা আর ঘটবে না বলেও জানান তিনি। এটা নিয়ে আমাদের তদন্ত এবং ইনকোয়ারি একসাথে চলছিল এবং আমরা কাজও করেছিলাম, মামলা হয়েছিল। পুলিশের নিরাপত্তা ব্যবস্থা এবং এর সাথে আমাদের গোয়েন্দা ব্যবস্থাটা নজরে অব্যাহত আছে এবং আমরা এটা নিয়ে কাজ করছি। ভুক্তভোগীদের কাছ থেকে ক্ষতিপূরণের আবেদন ও সরকারের পক্ষ থেকে বরাদ্দ পেলে তা যথাযথ পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। ভুক্তভোগীদের থেকে ক্ষতিপূরণের কোনো আবেদন পেলে এবং সরকার থেকে যদি তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেওয়া হয়, তাদের দিকটা সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা বিবেচনা করব। এমন নির্মম আচরণ যেন আর কারো সাথেই না ঘটে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 1 মাস পার করেছে। যে কোনো দল বা দলের বাহিরের কেউ চাঁদাবাজি করলে আপনাদেরকে আইনের আওতায় আনতে হবে। এই সরকারের প্রতি গণতন্ত্র মনা সকল রাজনৈতিক দলের সমর্থন রয়েছে। তিনি আরও বলেন, বিএনপির কোনো নেতাকর্মী চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত এ পর্যন্ত 5 শতাধিক নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার সহ মামলাও প্রদান করা হয়েছে, যা বাংলাদেশের রাজনীতিতে এর আগে কোনো দল করেনি। শুক্রবার দিনাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবার ও আহতদের খোঁজ খবর নিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেছেন, দেশের এই ক্রান্তি লগ্নে আমাদের ঘুরে দাঁড়ানোর সময় যারা গার্মেন্টস শিল্পকে ক্ষতিগ্রস্ত করে দেশকে বাধাগ্রস্ত করতে যাচ্ছে, ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শুক্রবার আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডম মাঠে চলমান নৈরাজ্য ও বিশৃঙ্খলা থেকে গার্মেন্টস শিল্পকে বাঁচাতে শ্রমিক জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চেষ্টা করব আমরা সরাসরি দেশে উপস্থিত হব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার বলেছেন, ৫ আগস্ট পর্যন্ত ছাত্র জনতা যেভাবে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছেন সেইভাবেই আগামীতেও আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আপনাদের ঐক্যবদ্ধতা বাংলাদেশ বিনির্মাণে ও বর্তমান ভঙ্গুর কাঠামো পুনর্গঠনে খুব বেশি প্রয়োজন। শুক্রবার শিল্পকলা একাডেমিতে আয়োজিত গণ অভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রায়পুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলফাজ উদ্দিন কালুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাবেদ মাসুদ মিল্টন। এ সময় গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ক্ষমতার অপব্যবহার করে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মালিকানাধীন প্রিয় প্রাঙ্গণ আবাসিক এলাকার নামে সাধারণ মানুষের জমি দখলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। শুক্রবার দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাপুরে ঢাকা মাওয়া মহাসড়কের পাশে ভাওয়ার ভিটি এলাকার কয়েক শতাধিক ভুক্তভোগী নারী পুরুষ বিক্ষোভে অংশগ্রহণ করে। পরে মানববন্ধন থেকে সংক্ষিপ্ত বক্তব্যে তারা নিজেদের জমি দখলের নির্মম ঘটনার বর্ণনা দিয়ে নিজ জমি ফেরত পেতে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। সিলেট বন বিভাগ ও জেলা প্রশাসক সিলেটের সহযোগিতায় সিলেটে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2024-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সিলেট বন বিভাগের কর্মকর্তা হুমায়ুন কবিরের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক সুবর্ণা সরকার। বিশেষ অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার নর্থ শাহরিয়ার আলম সহ আরও অনেকে। মেলায় অংশগ্রহণকারী স্টলগুলোর বিজয়ীদের মধ্যে বিশেষ সম্মাননা, ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়। মাগুরায় মোহাম্মদপুর উপজেলায় 5 বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে বিপ্লব সর্দার নামে এক কিশোরকে আটক করা হয়েছে। আটক বিপ্লব সর্দার বালিদিয়া ইউনিয়নের যশপুর গ্রামের। শিশুটির চাচা জানান, তার ভাতিজি বাসার পাশেই খেলা করছিল। এ সময় বিপ্লব প্রলোভন দেখিয়ে তাদের নিজ বাড়িতে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঠাকুরদাস মণ্ডল বলেন, শিশুটির মা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। পরে অভিযান চালিয়ে কিশোরকে আটক করে শুক্রবার আদালতে পাঠানো হয়। পূর্ব শত্রুতার জের ধরে সিরাজগঞ্জে বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে। সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের জুয়ালভাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় সদর থানায় একটি অভিযোগ দেওয়া হলেও এখনও দুর্বৃত্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। স্থানীয়রা জানায়, জুয়ালভাঙ্গা গ্রামের জুয়েল এর সাথে বেশ কিছুদিন ধরে একই গ্রামের আব্দুর রহমান ও তার ভাইদের সাথে বিরোধ চলে আসছিল। এরই জেরে 10 থেকে 12 জন দেশীয় অস্ত্র নিয়ে জুয়েলকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। পরে কাউকে না পেয়ে বাড়িঘর থেকে নগদ টাকা সমমূল্যের গহনা লুটপাট করে ভাঙচুর চালায়। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কুষ্টিয়ার কুমারখালী বাহারুল উলুম বালিকা মাদ্রাসা ও এতিমখানায় একসাথে 6 জন কোরআনে হাফেজা হওয়ায় হিজাব উপহার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মাদ্রাসায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাইটিভির কুমারখালী প্রতিনিধি লিপু খন্দকারের সভাপতিত্বে ও বাহারুল উলুম বালিকা মাদ্রাসা ও এতিমখানার পরিচালক হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন মাঝহারির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনসার মিলন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মাওলানা সাইকুল হাদিস রফিকুল ইসলাম নদভী। রাজশাহী থেকে 1.5 কোটি টাকা মূল্যের হেরোইন ঢাকায় নেয়ার পথে গাজীপুর থেকে হোসনে আরা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। শুক্রবার কালীগঞ্জ উপজেলার শিমুলিয়া থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সূত্রে তারা জানতে পারে রাজশাহী থেকে মাদকের একটি বড় চালান ঢাকায় যাচ্ছে। পরে এসআই হুমায়ুনের নেতৃত্বে একটি দল গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শিমুলিয়ায় অভিযান করে। সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সন্দেহভাজন নারীকে তল্লাশি
তল্লাশি করা হয়। এ সময় তার হাতে থাকা শপিং ব্যাগ থেকে 15টি হেরোইনের পোটলা উদ্ধার করা হয়, যেগুলোর ওজন 1 কেজি 300 গ্রাম, যার বাজার মূল্য 1.5 কোটি টাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত সহ পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন রংপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। শুক্রবার উপজেলার বাবনপুর গ্রামে এসে প্রথমে আবু সাঈদের কবর জিয়ারত করেন। এরপর আবু সাঈদের মা বাবা, ভাই বোন সহ পরিবারের সদস্যদের সাথে কথা বলে সমবেদনা জানানো শেষে পরিবারের হাতে নগদ 1 লাখ টাকা সহায়তা প্রদান করেন। ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে কুষ্টিয়ার খোকসায় গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল খোকসা বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রিয়াদ মহানগর শাখার উপদেষ্টা ও খোকসা থানার সহসভাপতি আনোয়ার খান। ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা থানার সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজি। এদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য গোপালগঞ্জ যাওয়ার পথে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানির উপর হামলার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যায় ঢাকা থেকে নিজ বাড়ি যাওয়ার পথে হামলার শিকার হয় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি। এরপরেই তৎক্ষণাৎ হামলার প্রতিবাদ জানিয়ে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল বের করে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, সহসভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহনের নেতৃত্বে মিছিলটি শহরের বনানী মোড় থেকে শুরু করে পটুয়াখালী প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।